আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বন্ধুরা, আমরা এখন মাইনর অ্যাক্ট করতেছিলাম, সাথে আমরা পুলিশ আইন কাজ শেষ হয়ে যাবে। এরপরে আমরা হচ্ছে কার্যবিধি আইন পড়বো, সাথে পিআরবি বা মাইনর অ্যাক্ট চলতে থাকবে ইনশাল্লাহ। ঠিক আছে? তো আজকে আমরা সেই ধারাবাহিকতা, আজকে আমরা পড়বো বাল্য বিবাহ নিরোধ আইনটা পড়বো। হ্যাঁ, বাল্য বিবাহ নিরোধ আইনটা আমরা এখন পড়বো। এই অনুযায়ী ইনশাল্লাহ আমাদের আজকে ক্লাস হবে। বাল্য বিবাহ নিরোধ আইন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আইন। এই আইন থেকে কিন্তু প্রতি বছর আমাদের পদোন্নতি পরীক্ষায় প্রশ্ন আসতেছে। তাহলে প্রথমেই আমরা যেখানে জানবো যে বাল্য বিবাহ নিরোধ আইনের গুরুত্বপূর্ণ যে ধারাগুলো আছে, সেই ধারাগুলোর প্রতি আমরা মূলত ফোকাস করবো। বাল্য বিবাহ নিরোধ আইন কত সালের আইন? এমসিকিউ, এটা 2017 সালের একটা আইন। ক্লিয়ার? বাল্য বিবাহ নিরোধ আইন 2017 সালের একটা আইন। এই আইন 2017 সালের কত নম্বর আইন? এই আইন 2017 সালের 6 নম্বর আইন হিসেবেই পরিচিত। এই আইনে কতিপয় সংজ্ঞা আছে দুই ধারায়, যেমন কার্যবিধির প্রথমেই সংজ্ঞা আছে, দণ্ডবিধির প্রথমেই সংজ্ঞা আছে, তাই না? সাক্ষ্য আইনের 3 ধারায় সংজ্ঞা আছে। ঠিক তেমনি বাল্য বিবাহ নিরোধ আইনের 2 ধারায় কতিপয় সংজ্ঞা আছে। এই সংজ্ঞাগুলো আমাদেরকে মুখস্থ করার দরকার নাই, জাস্ট এমসিকিউ আসলে যেন পারেন যে এইটার অর্থ এইটা। যেমন 2-1 যেটা বলতেছে অপ্রাপ্ত বয়স্ক, অপ্রাপ্ত বয়স্কের কথা এখানে বলতেছে যে বিবাহের ক্ষেত্রে 21 বছর পূর্ণ হয়নি এমন পুরুষ এবং 18 বছর পূর্ণ হয়নি এমন নারীকেই আপনার অপ্রাপ্ত বয়স্ক বলা হয়। তাহলে এই অপ্রাপ্ত বয়স্কের ক্ষেত্রে বাল্য বিবাহের জন্য কোনটিকে প্রাধান্য দেওয়া হয়েছে বন্ধুরা? এখানে বলতেছে বিবাহের ক্ষেত্র, বিবাহটাকে প্রাধান্য দিচ্ছে। এবং বলা হচ্ছে যে আপনার পুরুষের ক্ষেত্রে কত বছর? 21 বছর পূর্ণ হয়নি। খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, যে 21 বছর পূর্ণ হয়নি এমন এমন পুরুষকে বোঝাচ্ছে। আর নারীর ক্ষেত্রে বোঝাচ্ছে যে 18 বছর পূর্ণ হয়নি আপনার এমন নারীকেই বেসিক্যালি আপনার এখানে বোঝাবে। আচ্ছা, এরপরে আপনাকে বলতেছে যে অভিভাবক, অভিভাবক বলতে সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত বা ঘোষিত, হ্যাঁ, অপ্রাপ্ত বয়স্কের অভিভাবক বা দায়ভার বহনকারী যে ব্যক্তি, তাকেই নর্মালি অভিভাবক বলে। এগুলো এমসিকিউ আসলে আপনারা মূলত পারবেন, এগুলো 4টি অপশন দেখলে অটোমেটিক পারা যায়। ঠিক আছে? আচ্ছা, প্রাপ্তবয়স্কের সংজ্ঞা বাল্য বিবাহে কি হবে দেশে, আমরা তো একটু খেয়াল করে দেখি যে প্রাপ্তবয়স্ক বলতে বেসিক্যালি এখানে বোঝাচ্ছে যে বিবাহের ক্ষেত্রে মানে 21 বছর পূর্ণ হয়ে গেছে। আমি আবার বলি, 21 বছর পূর্ণ হয়ে গেছে আহ, এমন পুরুষ, এবং নারীর ক্ষেত্রে বলা হচ্ছে যে 18 বছর পূর্ণ হয়ে গেছে এমন নারীকে বোঝাবে। তাহলে এই দুটো এমসিকিউ নর্মালি এখানে গুরুত্বপূর্ণ, যে ছেলের ক্ষেত্রে 21 বছর পূর্ণ হয়ে গেলে সে প্রাপ্তবয়স্ক, আর নারীর ক্ষেত্রে 18 বছর পূর্ণ হয়ে গেলে সে প্রাপ্তবয়স্ক নারী। এই 21 এবং 18 এই দুটো পয়েন্ট একটু মনে রাখবেন, আদারওয়াইজ অন্য কিছু এখানে গুরুত্বপূর্ণ কিছু নাই। আমরা চলে যাবো খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, এটা হচ্ছে বাল্য বিবাহ জিনিসটা কি। বাল্য বিবাহটা বলতেছে যে বাল্য বিবাহ বলতে এই রূপ বিয়েকে বেসিক্যালি বোঝায় যেখানে কোনো এক পক্ষ বা উভয় পক্ষ অপ্রাপ্তবয়স্ক। ঠিক আছে কিনা? এবং এখানে এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে যে বাল্য বিবাহের ক্ষেত্রে যে দুইজন অপ্রাপ্ত বয়স্ক হলে সেটা বাল্য বিবাহ, আবার একজন প্রাপ্তবয়স্ক আর একজন অপ্রাপ্ত বয়স্ক সেটাও বাল্য বিবাহ। কথা কি বুঝছেন? এই উসমান শরীফ গোপালগঞ্জ, বুঝছেন কথা? অর্থাৎ বাল্য বিবাহের ক্ষেত্রে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, মানে দুইজনের বয়স যে অপ্রাপ্ত বয়স্ক হতে হবে এরকম কোনো কথা না। একজন অপ্রাপ্ত বয়স্ক আর একজন প্রাপ্তবয়স্ক হলে সেটাও বাল্য বিবাহ, এবং দুইজনই যদি অপ্রাপ্ত বয়স্ক হয় সেটাও বাল্য বিবাহ। অর্থাৎ ছেলের ক্ষেত্রে, ছেলের মানে বিবাহের ক্ষেত্রে মূলত বোঝাচ্ছে যে ছেলেদের বয়স 21 বছর যদি পূর্ণ না হয়, এবং মেয়েদের ক্ষেত্রে যদি 18 বছর পূর্ণ না হয়, তারাই মূলত অপ্রাপ্ত বয়স্ক। আর এরা যদি কোনো বিয়ে শাদী করে সেটাই হচ্ছে বাল্য বিবাহ। আর বাল্য বিবাহের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট যে নোটটা, সেটা হচ্ছে যে বাল্য বিবাহের ক্ষেত্রে দুইজনকেই যে অপ্রাপ্ত বয়স্ক হতে হবে এরকম কোনো কথা না। একজন প্রাপ্তবয়স্ক হবে আর একজন অপ্রাপ্ত হবে। ঠিক আছে? একজন প্রাপ্তবয়স্ক হবে আর একজন আপনার অপ্রাপ্তবয়স্ক হবে, সেটাও বাল্য বিবাহ হিসেবে বেসিক্যালি আপনার গণ্য হবে। তো এতটুকু পয়েন্ট মনে রাখবেন, এগুলো রিটেনে আসবে না, জাস্ট এমসিকিউর জন্য গুরুত্ব আছে, এতটুকু পড়লেই হবে। আচ্ছা, 3 ধারায় আপনাকে বলতেছে বাল্য বিবাহ প্রতিরোধ কমিটি গঠন, মানে আমাদের সমাজে যে বাল্য বিবাহ হচ্ছে এই জন্য প্রতিরোধ কমিটি গঠন করা যাবে। এই প্রতিরোধ কমিটিতে কে কে থাকবে, তাদের নামের তালিকার কথা আপনাকে বলতেছে যে
তিন ধারায় এখানে বলতেছে সরকার বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে বাল্য বিবাহ প্রতিরোধের নিমিত্তে জাতীয়, জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে সরকারি, স্থানীয় জনপ্রতিনিধি, বেসরকারি সংস্থা, কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে বাল্য বিবাহ প্রতিরোধ কমিটি আপনার গঠন করতে পারে। তাহলে এখানে এই পয়েন্টটা, এগুলো আমার প্রিয় বন্ধুরা, এগুলো মুখস্থ করার কোনো দরকারই নাই, জাস্ট একটু মনে রাখবেন যে কি বলছে, জাস্ট মনে রাখবেন যে কি বলছে। তাহলে বাল্য বিবাহ প্রতিরোধ কমিটি গঠন কয় ধারা? তিন ধারা। আর বাল্য বিবাহ প্রতিরোধ গঠন কমিটি গঠন করতে হবে কোন কোন জায়গায়? জাতীয় পর্যায়ে গঠন করা যাবে, জেলা পর্যায়ে গঠন করা যাবে, উপজেলা পর্যায়ে গঠন করা যাবে এবং ইউনিয়ন পর্যায়ে আপনার গঠন করা যাবে। তাহলে এই বাল্য বিবাহ প্রতিরোধ যে কমিটিটা গঠন করা হবে, এই বাল্য বিবাহ প্রতিরোধ কমিটি কি শুধুমাত্র সরকারি কর্মকর্তা কর্মচারীরা থাকবে? হ্যাঁ, সরকারি কর্মকর্তা কর্মচারী থাকবে না, এখানে সরকারি কর্মকর্তা কর্মচারীরাও থাকতে পারে এবং এখানে বলা আছে যে আপনার বেসরকারি কর্মকর্তা কর্মচারীরা এখানে থাকতে পারবে। মূলত বাল্য বিবাহ প্রতিরোধ কমিটি গঠন করবে আছে সরকার, এতটুকু মনে রাখলেই হবে। আজকে ক্লাসটা গুরুত্বপূর্ণ হবে, অবশ্যই নাহিদ দ্রুত এটাকে অডিও এবং ভিডিও দুটোই গ্রুপে দিবা, তাদের বাল্য বিবাহ আইনটা সবাই মুখস্থ করে ফেলতে পারে। আমরা একটু ব্যাখ্যামূলক কি বলতেছি এবং কোন ধারা থেকে রিটেনে প্রশ্ন আসবে সেটা দাগাই দেবো, শুধু ওই ধারাটাই আপনি পড়বেন। আচ্ছা, বাল্য বিবাহ প্রতিরোধ কমিটিতে কতিপয় সরকারি কর্মকর্তা এবং স্থানীয় প্রতিনিধির সাধারণ ক্ষমতাটা কি? এইখানে বেসিক্যালি বলতেছে যে বাল্য বিবাহ প্রতিরোধ কমিটিতে আপনার কে কে থাকতে পারে। রিটেনে কিন্তু এই ধারা থেকে প্রশ্ন আসতে পারে যে বাল্য বিবাহ প্রতিরোধ কমিটিতে কে 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 থাকতে পারে। সবাই নাহিদের জন্য দোয়া করবেন, নাহিদ যেন এবার র্যাঙ্কটা লাগাই ফেলতে পারে ইনশাল্লাহ। নাহিদ অনেক পরিশ্রম করে, নাহিদকে অসংখ্য ধন্যবাদ এবং আমাকে যথেষ্ট সাপোর্ট করে। আল্লাহ পাক তার এবং তার ফ্যামিলির নেক হায়াত দান করে এবং আল্লাহ তার মনের আশা পূর্ণ করুক, আমরা সবাই বলে আমিন। অত্যন্ত পরিশ্রম করে এবং দ্রুত সময়ের মধ্যে সে ভিডিও ধারণ করে এবং আমাদের সে গ্রুপে দেওয়ার চেষ্টা করে। আল্লাহ পাক তাকে মঙ্গল করুক নাকি, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে সাইদ ধারায় আমরা বলতেছি যে বাল্য বিবাহ বন্ধে কতিপয় কর্মকর্তা কর্মচারীর সাধারণ ক্ষমতা। এখানে বেসিক্যালি কোন কোন কর্মকর্তার কথা এখানে বলতেছে? এখানে বেসিক্যালি বলতেছে যে আপনার এই যে উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা প্রাথমিক বা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, এরাই মূলত হচ্ছে কমিটি গঠন করবে। কি করার জন্য? বলা হচ্ছে যে এই প্রতিরোধ কমিটি, বাল্য বিবাহ প্রতিরোধ কমিটি গঠন করার জন্য। তাহলে এই চার ধারা থেকে এখানে রিটেনে এমসিকিউ যেটা আসতে পারে যে বাল্য বিবাহ প্রতিরোধ কমিটিতে নিচের কোন ব্যক্তি থাকবে, তখন দুই তিনজনের নাম দিলে উপরের সবগুলো, তখন উপরের সবগুলো, এতটুকু বলে রাখতে হবে ভাই, বেশি পেশায়েন না। রিটেনে প্রশ্ন কোনটা আসবে সেটা আমি বলবো, কিন্তু এমসিকিউর জন্য এতটুকু মনে রাখবেন। আর একটা তথ্য এই ধারা থেকে খুবই গুরুত্বপূর্ণ যে সাইদ ধারায় বলতেছে যে পুলিশের একজন অফিসারও কিন্তু বাল্য বিবাহ প্রতিরোধ কমিটিতে আপনার থাকতে পারে। এই ব্যক্তিটা কিটা কন? এই ব্যক্তিটা হচ্ছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি। অর্থাৎ বাল্য বিবাহ প্রতিরোধ কমিটিতে বা বাল্য বিবাহ যাতে না হয় এই জন্য ওসিরও কিন্তু একটা দায়িত্ব আছে, ঠিক আছে কিনা? তো পুলিশের একমাত্র অফিসার যিনি হচ্ছে ওসি, তিনিই বাল্য বিবাহ প্রতিরোধ কমিটিতে তিনি হচ্ছে আপনার থাকতে পারে। এই এমসিকিউটা খুবই গুরুত্বপূর্ণ যে পুলিশের কোন পদের অফিসার এই দায়িত্ব পালন করতে, তাহলে হচ্ছে পুলিশের ওসি বা অফিসার ইনচার্জ বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দায়িত্ব পালন করতে পারে। শুধু খালি শোনেন ভাই, বেশি মোড়ামুড়ি করেন না, শোনেন, শুনলেই কিন্তু হচ্ছে আপনার পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, এখন চলে যাবো আছে পাঁচ ধারা। বলতেছে আদালত সহযোগে বা কোনো ব্যক্তির অভিযোগের ভিত্তিতে বা প্রাপ্ত তথ্যের ভিত্তিতে যদি বাল্য এই মর্মে নিশ্চিত হন যে বাল্য বিবাহের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বা বাল্য বিবাহ আসন্ন, নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে। সেই নিষেধাজ্ঞা যদি কোনো ব্যক্তি অমান্য করে তার শাস্তি হচ্ছে এই আইনের পাঁচ ধারা। অর্থাৎ বাল্য বিবাহ মনে করেন হচ্ছে, আদালত এই বাল্য বিবাহ মনে করেন করার জন্য নিষেধ করে দিচ্ছে, এখন জানিয়ে শুনে স্বেচ্ছায় জ্ঞাত সারে আপনি যদি বাল্য বিবাহ মানে নিষেধাজ্ঞা অমান্য করেন, মানে বাল্য বিবাহ করিয়ে ফেলান, সেই ক্ষেত্রে আপনি এই ধারা মোতাবেক আপনি অপরাধ করছেন বলেই গণ্য হবে। শোনেন, এই ক্লাসের বাইরে একটা কথা বলি, এটা আমার ব্যক্তিগত অভিমত, আমি বলি। মনে করেন বাল্য বিবাহ এটা অন্যায়, ঠিক আছে ভাই। এখন কথা হচ্ছে এক ফ্যামিলিতে মনে করেন মাই আছে পাঁচ ছয়টা, একজনের বয়স 18, একজনের বয়স 16, একজনের বয়স 21, আর বাপ চালায় ভ্যান। এখন কি 21 বছর বয়স অপেক্ষায় থাকলে বিয়ে বিয়ে দিলে হবে? মনে করেন ওই ফ্যামিলিতে কোনো কোনো ছেলে নাই বা কোনো ভাই নেই, তাহলে ফ্যামিলি কেমনে চলবে? ঠিক আছে কিনা? তো আইনে যা আছে আছে, আপনার বিবেকটাও খারাপই হবে, ঠিক আছে কিনা? মেয়ে মানুষ আমার মনে হয় আগে বিয়ে শাদী দিয়ে দেয় সবচেয়ে বেটার, ভালো। মানে মোটামুটি তার ম্যাচুরিট হলেই কি, তাই না ভাই? এটা সবচেয়ে নিরাপদ, 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 এটা আমার কাছে যেটা মনে হয় নিরাপদ।
হ্যাঁ, আচ্ছা, যাও আর কি, এটা আমি আমি ব্যক্তিগত এমনি এমনি আমি বললাম। হ্যাঁ, তাহলে হচ্ছে এই বাল্য বিবাহ যদি কোনো ব্যক্তি নিষেধাজ্ঞা অমান্য করে তার শাস্তি হচ্ছে এই আইনের 5 ধারা। তাহলে একটা 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 এমসিকিউ এখান থেকে আসতে পারে যে বাল্য বিবাহ নিষেধ করতে পারে কে? হ্যাঁ, নিষেধ করতে পারে কে? নিষেধ করতে পারে হচ্ছে আপনার সরকার বা আদালত। আদালত এখানে নিষেধ করতে পারে, এতটুকু জানলেই হয়, এখানে আর দরকার নেই। আচ্ছা, বাল্য বিবাহের জন্য মিথ্যা অভিযোগের শাস্তি কি? মিথ্যা অভিযোগের শাস্তি হচ্ছে বাল্য বিবাহ নিরোধ আইনের 5 ধারা, সরি 6 ধারায় শাস্তি। রিটেনের মনে করেন ওই যে নারী শিশু নির্যাতন দমন আইনে যদি মিথ্যা অভিযোগ বা মিথ্যা মামলা করা হয়, তাহলে কিন্তু 17 ধারায় শাস্তি আছে বন্ধুরা। আবার মনে করেন মানব পাচারের 15 ধারায় শাস্তি আছে। আবার দণ্ডবিধি আইনে 211 ধারায় শাস্তি আছে। ঠিক তেমনি বাল্য বিবাহ একটা লোক করে নাই, কিন্তু তুমি তাকে হয়রানির জন্য বা উল্টো পাল্টা একটা ফালতু নিউজ করলা যে অমক তো বাল্য বিবাহ করতেছে বা অমকের জায়গায় এই বিয়ে হচ্ছে, ঠিক আছে কিনা? সুতরাং এই বাল্য বিবাহের ক্ষেত্রে তুমি যদি মিথ্যা অভিযোগ থানায় দাও বা কোর্টে দাও, আদালতে দাও বা কোথাও দাও, সেক্ষেত্রে মিথ্যা অভিযোগ দেওয়ার কারণে তোমার হচ্ছে এই 6 ধারা মোতাবেক সে ব্যক্তি অপরাধ করছে বলে গণ্য হবে। আরো সমস্যা আছে, মনে করেন একটা মেয়ে, তার বয়স মনে করেন 15-16 বছর বয়স হয়েছে, এখন একটা ভালো ছেলে তার ফ্যামিলি পাইছে, মনে করেন একটা সরকারি চাকরি করে বা মোটামুটি আছে, বিয়েটা মনে করেন দিচ্ছে। হঠাৎ করে আপনি যাই মনে করেন হামলা দিলেন যে বিয়ে বন্ধ। হ্যাঁ, এ বিয়ে বন্ধ। হ্যাঁ, মনে করেন পুলিশ গেল, আনসার গেল, গ্রাম পুলিশ গেল, অন্যান্য অফিসার হাজির হলো, বিয়ে বন্ধ। তাহলে এই যে মেয়ের বাপ যে টাকা পয়সা খরচ করে 2 লাখ টাকা খরচ করে বিয়ের আয়োজন করছে, খরচটা কি দেয়? হ্যাঁ, এটা আমি এমনি থেকে বললাম আর কি, ঠিক আছে কিনা? তো সুতরাং মানে বুঝতে হবে বিষয়টা, মানে বইতে তো আইন আছে আছেই, নিজের পারিপার্শ্বিক অবস্থা, নিজের নিজের সামাজিক অবস্থা, এটাও কিন্তু আপনাকে চিন্তা করতে হবে। যে একটা ফ্যামিলিতে অনেক আছে না, 6-7টা মাইয়ে, বিয়ে হচ্ছে না। এখন তুমি খালি 19 বছরের অপেক্ষায় অপেক্ষা করতেছো, 18 বছর অপেক্ষা করতেছো, এই করতে করতে তুমি তো ভালো ছেলেই পাবা না, তখন তখন তো আরো বিপদ। আচ্ছা, তাহলে এই বাল্য বিবাহের জন্য যখন ক নামক ব্যক্তি বাল্য বিবাহের মিথ্যা সংবাদ দিলে কয় ধারায় অপরাধ ধরে বলেন? ক নামক ব্যক্তির যদি মিথ্যা সংবাদ দেয় যে বাল্য বিবাহের জন্য, তাহলে এই 6 ধারা মোতাবেক সে ব্যক্তি অপরাধ করছে বলে গণ্য হবে। এটা রিটেনের জন্য গুরুত্বপূর্ণ যে বাল্য বিবাহ বলতে কি বোঝায়, বাল্য বিবাহের মিথ্যা সংবাদ দেওয়ার শাস্তি কি। তা বাল্য বিবাহ বলতে কি বোঝায়, এটা 2 ধারায় সংজ্ঞা দিয়েছে যে বিবাহের ক্ষেত্রে ছেলেদের বয়স 21 বছর পূর্ণ হয়নি এমন, এবং মেয়েদের ক্ষেত্রে যদি আপনার এই 18 বছর পূর্ণ হয়নি এমন, যদি দুইজনই অপ্রাপ্ত বয়স্ক হয় এবং অথবা দুইজনের একজন অপ্রাপ্ত বয়স্ক হয়, সেক্ষেত্রে যদি তারা বিয়ে করে, সেই ক্ষেত্রে আপনাকে বলা হচ্ছে যে তারা বাল্য বিবাহ করছে বলে গণ্য হবে, ঠিক আছে কিনা? আচ্ছা, তো বাল্য বিবাহের ক্ষেত্রে যদি মিথ্যা অভিযোগ কোনো ব্যক্তি দেয়, তাহলে সে হচ্ছে 5 ধারা 6 ধারা মোতাবেক সে ব্যক্তি অপরাধ করছে বলেই গণ্য হবে। এখানে এই ধারাগুলো এত গুরুত্বপূর্ণ কিছু নাই, জাস্ট এমনি একটু সুশীর মতো মনে রাখবেন। তিনি হচ্ছে বাল্য বিবাহ কমিটি, প্রতিরোধ কমিটি গঠন। 4ই হচ্ছে আপনার কারা কারা প্রতিরোধ কমিটিতে আপনাকে থাকতে পারবে। আর 5-এ বলতেছে বাল্য বিবাহ নিষেধাজ্ঞা করার অমান্য করার শাস্তি। 6-এ বলতেছে মিথ্যা অভিযোগ অভিযোগ দায়ের করার শাস্তি। আমরা 7 ধারায় চলে যাবো বন্ধুরা। 7 ধারায় আপনাকে বলতেছে যে বাল্য বিবাহ করার শাস্তিটা কি, মানে আপনি যদি বাল্য বিবাহ করেন সেই ক্ষেত্রে শাস্তি কি হবে, এই কথা আপনাকে বলতেছে 7 ধারায়। আচ্ছা, সেই কথা আপনাকে বলতে চাচ্ছে আপনার 7 ধারায়। আমরা 7 ধারাটা একটু ভালো করে দেখবো, মানে বাল্য বিবাহ করলে কি শাস্তি হয় বা তার অপরাধটা কি, কি শাস্তি সে ভোগ করবে। 7 ধারায় বলছে প্রাপ্তবয়স্ক কোনো নারী বা পুরুষ বাল্য বিবাহ করলে একটি অপরাধ হিসেবে গণ্য হবে এবং তার শাস্তি 2 বছরের কারাদণ্ড, অনধিক 1 লক্ষ টাকা অর্থদণ্ড বা অনধিক উভয় দণ্ড দণ্ডিত হবে, অনধিক 3 মাসের কারাদণ্ড দণ্ডিত হবে। এখন কথা হচ্ছে যে বাল্য বিবাহের ক্ষেত্রে যদি আপনার পুরুষ প্রাপ্তবয়স্ক হয় আর নারী যদি অপ্রাপ্ত বয়স্ক হয়, সেক্ষেত্রে সাজা কি, অর্থাৎ এখানে সাজার তারতম্য একটু বলে দিচ্ছে। হ্যাঁ, মানে মানে 7-এর 1-এ যেটা বলতেছে যে নারী পুরুষ যদি অপ্রাপ্ত বয়স্ক হয়ে বিয়ে হয়, সেই ক্ষেত্রে বেসিক্যালি এটা 7-এর 1-এ শাস্তি। 7-এর 2-এ বলতেছে যে অপ্রাপ্তবয়স্ক কোনো নারী বা পুরুষ বাল্য বিবাহ করলে 1 মাসের আটক আদেশ বা 50,000 টাকা জরিমানা দণ্ডিত হবে। মানে এত পেছানোর দরকার নাই, সহজভাবে মনে রাখবেন যে বাল্য বিবাহ যদি কোনো ব্যক্তি করে তার শাস্তি হচ্ছে এই আইনের 7 ধারা মোতাবেক সে অপরাধ করছে বলে গণ্য হবে। এবং অপ্রাপ্ত বয়স্ক যদি বাল্য বিবাহ করে, তাকে নিচের কোন শাস্তি দেওয়া যাবে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আটক আদেশ দেওয়া যাবে, জোরে বলেন কি দেওয়া যাবে? অপ্রাপ্ত বয়স্ক কোনো ব্যক্তি বাল্য বিবাহ করলে তাকে কি দেওয়া, জোরে বলেন কি দেওয়া যাবে? আটক আদেশ দেওয়া যাবে। এই পয়েন্টটা গুরুত্বপূর্ণ, আটক আদেশ। আর একটা বিষয় বলতেছে যে বাল্য বিবাহের ক্ষেত্রে যদি কোনো শিশু হয়, অর্থাৎ শিশু আইন
2013-র বিধানগুলি আপনার প্রযোজ্য হবে। এইটা পয়েন্ট গুরুত্বপূর্ণ, যে বাল্য বিবাহের ক্ষেত্রে কোনো শিশু হলে বিচারের ক্ষেত্রে কোন আইনকে অনুসরণ করতে হবে। গুরুত্বপূর্ণ এমসিকিউ, সেটা হচ্ছে শিশু আইনকে অনুসরণ করতে হবে। এই যে ধারাগুলো আমি বললাম, এই ধারাগুলোর মধ্যে কোনো ধারাই কিন্তু গুরুত্বপূর্ণ না। এখানে জাস্ট হচ্ছে আপনার এই এমসিকিউর জন্য এই ধারাগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু রিটেনের জন্য গুরুত্বপূর্ণ হবে, সেটা আমরা পরে বলবো। আচ্ছা, বাল্য বিবাহের ক্ষেত্রে পিতামাতা সহ এবং অন্যান্য ব্যক্তির শাস্তি, অর্থাৎ যদি কোনো বাল্য বিবাহের ক্ষেত্রে পিতামাতা দায়ী থাকে, তার শাস্তি হচ্ছে এই আইনের 8 ধারা মোতাবেক সে অপরাধ করছে বলে গণ্য হবে। প্রশ্ন হতে পারে যে প নামক ব্যক্তির পিতামাতা তার সন্তান সন্তান বা ছেলেকে আপনার বাল্য বিবাহ দিল, অপরাধ কি? 2 মার্কের প্রশ্ন। এই টাইপের প্রশ্ন বেশিরভাগই আমাদের আসে, অর্থাৎ এএসআই থেকে সাব ইন্সপেক্টরদের আসবে। ওই যে 5টা প্রশ্ন থাকবে, 10 বার 5 নম্বর প্রশ্নে এই প্রশ্নটা থাকে। 5 নং প্রশ্নে এই এরকম প্রশ্ন থাকে, 2-2টি পয়েন্ট দিয়ে দেয় যে পিতামাতা বাল্য বিবাহ করার শাস্তি কি। তাহলে শাস্তি হচ্ছে 8 ধারা মোতাবেক সে অপরাধ করছে বলেই গণ্য হবে। এরপরে বলতেছে যে যদি কোনো ব্যক্তি বাল্য বিবাহ পরিচালনা করে, বাল্য বিবাহ পরিচালনা করলে তার শাস্তি হচ্ছে এই আইনের 9 ধারা। আমি আবার বলি, যদি কোনো ব্যক্তি পিতামাতা বাল্য বিবাহ করায়, তাহলে তার শাস্তি হচ্ছে 8 ধারা। বাল্য বিবাহ পরিচালনা করলে বা দেখভাল করলে বা কমান্ডার আপনি যদি থাকেন, যে আপনার মাধ্যমেই বাল্য বিবাহটা হয়েছে, ঘটক, ঘটকের শাস্তি আপনার হচ্ছে 9 ধারা। অর্থাৎ আপনি পরিচালনা করছেন, আপনি বিয়ে সাথে ঠিক করে দিয়েছেন, আপনি হচ্ছে 9 ধারা মোতাবেক আপনি এই অপরাধ করছেন বলে গণ্য হবে। 10 ধারাটা খুবই গুরুত্বপূর্ণ, 10 ধারাটা একটু গুরুত্বপূর্ণ। এই ধারাটা আপনাকে রিটেনের জন্য পড়তে হবে ভাই, এই ধারাটা রিটেনের জন্য পড়তে হবে। এটা 10 ধারা দাগায় রাখেন। এটা এখানে বলতেছে বাল্য বিবাহ বন্ধে উদ্যোগী হওয়ার শর্তে বাল্য বিবাহের অভিযোগ থেকে অব্যাহতি। অর্থাৎ প্রশ্ন হতে পারে যে বাল্য বিবাহের ঘটনাস্থলে কখন অভিযুক্তকে শাস্তির হাত থেকে রক্ষা করা যায় বা শাস্তি হবে না, এটা হচ্ছে এই আইনের 10 ধারা। তাহলে পিতামাতার শাস্তি হচ্ছে আপনার 8 ধারা, ঘটকের শাস্তি হচ্ছে 9 ধারা। 10 ধারা হচ্ছে যে যদি সে ধরা খাইয়ে যায়, তাহলে সে লিখিত দেবে যে ভবিষ্যতে সে আর বাল্য বিবাহ করবে না, এবং একটা মুচলেকা দেবে, এবং ভবিষ্যতে বাল্য বিবাহের সাথে সম্পৃক্ত হবে না, এবং তার নিকটবর্তী এলাকায় বাল্য বিবাহ বন্ধের জন্য উদ্যোগী হবে। সেই শর্তে এই বাল্য বিবাহের আনিত অভিযোগ থেকে তাকে অব্যাহতি দেওয়া যাবে বা তাকে মানে মাফ করে দেওয়া যাবে। এই কথা আপনাকে বলতেছে 10 ধারায়। অর্থাৎ বাল্য বিবাহের ঘটনাস্থলে যদি কোনো ব্যক্তি অভিযুক্ত হয়, তারপরেও কিন্তু তাকে মাফের বিধান আছে। কি বিধান আছে? সে আছে মুচলেকা দেবে, ভবিষ্যতে আর সে আর বাল্য বিবাহ করবে না বা এই ধরনের কাজে আর সে সম্পৃক্ত হবে না। আর এরপরে আপনাকে বলতেছে যে তার আশেপাশে এলাকায় সে বাল্য বিবাহ হলে সে বন্ধ করার জন্য সচেষ্ট হবে বা সে উদ্যোগ গ্রহণ করবে। তার বাল্য বিবাহ তার সামনে হতে দেবে না, ঠিক আছে কিনা? এই কথা আপনার এই এই যদি সেই ধরনের মুচলেকা বা বন্ড দেয়, সেই ক্ষেত্রে 10 ধারা মোতাবেক তাকে অভিযোগের দায় থেকে অব্যাহতি দেওয়া যাবে। এই কথা আপনাকে বলতেছে 10 ধারা। তাহলে আমরা আবার পিছনে যাই। 7 ধারায় বাল্য বিবাহ করার শাস্তি। 8 ধারায় বলতেছে বাল্য বিবাহের ক্ষেত্রে পিতামাতার দায়িত্ব অবহেলার শাস্তি। 9 ধারায় হচ্ছে ঘটকের শাস্তি। 10 ধারায় হচ্ছে বাল্য বিবাহ শেয়ার করবে না, মুচলেকা দেবে এবং বাল্য বিবাহ বন্ধ করবে আশেপাশে সব এলাকার। এটা হচ্ছে 10 ধারায় তাকে অব্যাহতি দেওয়া যাবে। 11 ধারা। 11 ধারায় বলতেছে যে বাল্য বিবাহ নিবন্ধনের জন্য বিবাহ নিবন্ধনের শাস্তি বা লাইসেন্স বাতিল। মানে তুমি যে বাল্য বিবাহ করাচ্ছ বা বাল্য বিবাহ পড়াচ্ছ, এই যে যে কামটা তুমি মনে করো করাইলা, তাহলে এই ক্ষেত্রে তোমাকে বলা হচ্ছে যে এই যে যে ইটা থাকবে, ওর নাম কি, এই যেটা কি কয় কাজী সাহেব থাকতেছে, এই কাজী সাহেবের শাস্তি হচ্ছে আপনার এই 11 ধারা, এবং তার লাইসেন্স বা নিবন্ধনটা আছে আপনার বাতিল হয়ে যাবে। কাজী যে রেজিস্টার করে না, এই কাজের নিবন্ধন বা লাইসেন্স বাতিল হয়ে যাবে, সেই কথা আপনাকে বলতেছে 11 ধারা। প্রশ্ন হতে পারে এভাবে যে করিম নামক ঘটক রহিমার বাবার সাথে যোগ সাজসে রহিমাকে একজন প্রাপ্তবয়স্ক ছেলের সাথে অপ্রাপ্তবয়স্ক রহিমার বিবাহ দেয়, এবং এই বিয়েটা সম্পাদন করে আছে করিম নামক মনে করেন কাজী। কার কি অপরাধ লেখো। তাহলে এখানে দেখেন কয়েকটা প্রশ্ন কিন্তু অপরাধ, এবং ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাল্য বিবাহ প্রদানকারী ব্যক্তি অপরাধের মানে অভিযোগকারী অভিযোগ থেকে কখন রেহাই পাবে। তখন এখানে দেখেন কয়েকটা প্রশ্নতে লিখতে হবে। যেমন বাল্য বিবাহ মনে করেন যে মানে ঘটক সাহেব, তার শাস্তি হচ্ছে এই আইনের 9 ধারা। 9 ধারা। পিতামাতা যেহেতু বাল্য বিবাহ এখানে করাইছে, পিতামাতা যেহেতু এখানে বাল্য বিবাহ করাইছে, এই পিতামাতার শাস্তি হচ্ছে আপনার 8 ধারা। আর যে কাজী সাহেব এই বিবাহটা পড়াইছেন, এই কাজী সাহেবের শাস্তি হচ্ছে আপনার এই কয় ধারা? 11 ধারা।
তাহলে আশা করি বুঝছেন। এরকম মানে একটা ধারা দিয়ে প্রশ্ন আসবে না, দুই তিনটে ধারা মিলেই পেশাই গুছাই আপনাকে একটু প্রশ্ন দেবে। নর্মালি পয়েন্ট পয়েন্ট মনে রাখলে আশা করি ইনশাল্লাহ পারবেন। আচ্ছা, 9 ধারা এবং 11 ধারার মধ্যে বাদ হবে। 9 ধারা এবং 11 ধারা হচ্ছে, 11 ধারাটা স্পেসিফিক হচ্ছে যে ব্যক্তি বিবাহ নিবন্ধন করতেছে, মানে এই কাজের শাস্তি হচ্ছে আপনার 11 ধারা। আর 9 ধারাটা হচ্ছে বিবাহ সম্পাদন বা পরিচালনা, অর্থাৎ কোনো ব্যক্তি বিবাহ সম্পাদন বা পরিচালনা করলে, অর্থাৎ এখানে মূলত এই ইটার কি বলে ওটা, এখানে ওই যে যিনি হচ্ছে ঘটক সাহেব, এই ঘটকের শাস্তি হচ্ছে নর্মালি হচ্ছে 9 ধারা। বা পিতা মাতাকেও 9-এর আওতায় আনা যায়, অর্থাৎ 8 ধারা 9 ধারা সেম একই কথা। যারা পরিচালনা বা দায়িত্ব থাকতেছে বা দেখাশোনা যারা করে, যার মাধ্যমে কাজটা হয়েছে, তাদের শাস্তি 8 ধারা 9 ধারা। উকিল বাবা, হ্যাঁ উকিল বাবা টাবা যারা আছে, সাক্ষী টাক্ষী যারা আছে, তাদের শাস্তি হচ্ছে আপনার এই 9 ধারা মোতাবেক সে অপরাধ করছে বলেই গণ্য হবে। সাক্ষীদের শাস্তিও 9 ধারা। আচ্ছা, যত ধারা পড়ালাম সব ধারা বাদ, এখন একটা ধারাই পড়বেন। আজকে মনে করবেন ক্লাসে এই ধারাটাই আপনি শিখছেন এবং এটাই পরীক্ষায় আসবে, যে বাল্য বিবাহ নিরোধ আইন 2017 অনুযায়ী বয়স প্রমাণের দলিল সমূহ লেখো। 5 মার্কের প্রশ্ন, 100% পরীক্ষা। আর একটা সুসংবাদ আছে যে আমরা 1 তারিখ থেকে লিখিত মডেল টেস্ট চালু করে দেবো ইনশাল্লাহ, এবং সবাই পরীক্ষা দেবেন এবং খাতাগুলো গ্রুপে দেবেন, আমরা খাতাগুলো দেখবো ইনশাল্লাহ। আর সবার এই কি বলে ওটা, পরীক্ষা কেউ মিস করবেন না। আমরা কন্টিনিউ পরীক্ষা, মানে একটা প্রশ্ন দেবো, 3 দিন টাইম দেবো, 3 দিনের মধ্যে সবাই উত্তর লিখবেন। আবার 3 দিন পরে আবার আর এক সেট প্রশ্ন দেবো, ঠিক আছে? এইভাবে ইনশাল্লাহ আমাদের পরীক্ষা চলবে 1 তারিখ থেকে। আচ্ছা, সবার খাতা দেখা দেখা হয় না মানে? আন্দাজে কমেন্ট করেন, সবার খাতা দেখা হয়। আচ্ছা, এরপরে 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 মুন্সি বা হুজুরের শাস্তি। ওই তো মুন্সি হুজুর বা পরিচালনা যারা করতে, তাদের শাস্তি 9 ধারা, ঠিক আছে? মুন্সি হুজুরের শাস্তি আছে 9 ধারা। আচ্ছা, বয়স প্রমাণের দলিল, এই ধারাটা মুখস্থ করে ফেলান ভাই। বয়স প্রমাণের দলিল, এটার এটাই মূলত পরীক্ষা আসবে, যে একজন ব্যক্তি সে প্রাপ্তবয়স্ক বা প্রাপ্তবয়স্ক কি না, এটা নিম্নলিখিত দলিলের মাধ্যমে তা প্রমাণ করা যাবে। 1 নম্বরে কি বলতেছে ভাই, এটা মুখস্থ করতে হবে। এটা হচ্ছে যে জন্ম নিবন্ধন পত্র, জাতীয় পরিচয় পত্র, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষার সার্টিফিকেট, জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষার সার্টিফিকেট, আর একটা বলতেছে যে পাসপোর্ট। এগুলো আছে আপনার আইনগত দলিল হিসেবেই গণ্য হবে। তাহলে আমি আবার বলি, কি কি দলিলগুলো ভাই? জন্ম নিবন্ধন পত্র, জাতীয় পরিচয় পত্র, এরপরে আছে আপনার জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষার সার্টিফিকেট, তারপর আছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষার সার্টিফিকেট, এরপরে বলতেছে প্রাইমারি স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষার সার্টিফিকেট, এরপর আছে আপনার পাসপোর্ট। পাসপোর্ট আইনগত দলিল হিসেবেই গণ্য হবে, ঠিক আছে? পাসপোর্ট আইনগত দলিল হিসেবেই আপনার গণ্য হবে। দেখি, হ্যাঁ পিন্টু কও, পিন্টু, পিন্টু তুমি বলো যে বয়স প্রমাণের ক্ষেত্রে আইনগত দলিল হিসেবে গণ্য হয় বাল্য বিবাহ নিরোধ কোন কোন ডকুমেন্ট গুলো? পিন্টু বলো, আর কেউ বলো না, পিন্টু বলো, বলো। পিন্টু নাই ক্লাস আজকে? আছি স্যার, আছি স্যার। আচ্ছা পিন্টু বলেন, আপনি বলেন বলেন। স্যার পিএসসি সার্টিফিকেট, সার্টিফিকেট, পিএসসি এনআইডি। সার্টিফিকেট, এসএসসি সার্টিফিকেট, জন্ম নিবন্ধন, তারপর পাসপোর্ট, আর একটা মনে নাই স্যার। ভালো না ভাই, সিরিয়াল অনুযায়ী বলতে, সিরিয়াল অনুযায়ী বলতে মনে থাকবে। এক স্যার নম্বর বলতেছি এক স্যার। নম্বরে আপনাকে বলতেছে যে আপনার জন্ম নিবন্ধন পত্র। 2 নম্বর আছে এনআইডি বা জাতীয় পরিচয় পত্র। 3 নম্বর আছে প্রাইমারি, 3 নম্বর আছে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা সার্টিফিকেট। 3 নম্বর হচ্ছে আপনার কি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান স্কুল পরীক্ষা সার্টিফিকেট। 4 নম্বর হচ্ছে যে আপনার প্রাথমিক স্কুল সার্টিফিকেট বা আছে সমমান পরীক্ষা সার্টিফিকেট। আর 6 নম্বর আছে আইনগত যে পাসপোর্ট, এই পাসপোর্ট তার বয়স প্রমাণের দলিল হিসেবেই আপনার গণ্য হবে, ঠিক আছে কিনা? তো এই এই 6টা পয়েন্ট যদি তুমি মুখস্থ না রাখতে পারো তাহলে পরীক্ষাটা দরকার না, এটা পরীক্ষা আসবে। আমি যেটা বলবো যে পরীক্ষা আসবে, এটা 100% পরীক্ষা আসবে, এবং এটাকে আপনি আমলে নেবেন। যদি আপনি আমলে না নেন, এর এর ভোগ কিন্তু আপনি পস্তাবেন, দেখবেন। আমি এটা বলছি পরীক্ষা আসবে মানে এটা 100% আসবে, এবং এটা আপনি এখনই মুখস্থ করে ফেলাবেন। টিকা কার্ড নাই, টিকা কার্ডে আন্দাজে টিকা কার্ড দেওয়ার দরকার নাই, টিকা কার্ড লাগছে নাকি? টিকা কার্ড দেয় নাই। তাহলে আমি আবার বলি, 1 নম্বর আছে জন্ম নিবন্ধন পত্র। আপনার সবাই বলেন, 1 নম্বরে কি? জন্ম নিবন্ধন পত্র। 2 নম্বরে কি? এনআইডি বা জাতীয় পরিচয় পত্র। 3 নম্বরে কি? 3 নম্বর আছে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষার সার্টিফিকেট। 4 নম্বর কি? মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষার সার্টিফিকেট। 5 নম্বর কি? 5 নম্বর আছে প্রাথমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষার সার্টিফিকেট। 6 নম্বর কি? 6 নম্বরে হচ্ছে আপনার পাসপোর্ট। এই পাসপোর্টটা হচ্ছে
আইনগত দলিল হিসেবেই গণ্য হবে। ক্লিয়ার? তো সুতরাং এর একটা যদি ভুল করেন তাহলে সমস্যা, যদি মানে সিরিয়াল উল্টাপাল্টা হোক কিন্তু পয়েন্ট গুলো আপনাকে মনে রাখতে হবে। তো আশা করি আমার কথা ইনশাল্লাহ আপনারা বুঝে ফেলছেন। সবাই পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আজকে মনে মনে ভাববেন যে ভাইয়ের ক্লাসে আজকে এই একটা জিনিসই শিখছি, এই একটাই পরীক্ষায় আসবে, এবং আপনারা মনে করেন যে আজকে ক্লাসের টাকাও চলে গেছে। কথা কি বুঝছেন? এই একটা জিনিসই আপনার পরীক্ষায় আসবে, এটা গুরুত্বপূর্ণ এবং সবাই এটা পড়ে ফেলবেন ইনশাল্লাহ, এবং কেউ মিস করবেন না। মুখতে ইনশাল্লাহ যেটা বলবো এটা কিন্তু পরীক্ষা আসবেন। সুতরাং যারা পড়বেন তারা ভালো কথা, যারা মানবেন না আমারে তারা দেখবেন ধরা খেয়ে গেছেন। এটা মুখস্থ করে, যারা যদি মুখস্থ না থাকে এটা মুখস্থ, প্রশ্ন আসবে কি ভাই? প্রশ্ন আসবে সেভাবে যে বাল্য বিবাহ নিরোধ আইন অনুসারে বয়স প্রমাণের আইনগত দলিল গুলো কি কি, লেখো। 5 মার্কের প্রশ্ন। সুতরাং এগুলো লিখতে পারলে আপনি ফুল মার্ক পেয়ে যাবেন। আবার প্রশ্ন আসতে পারে বয়স প্রমাণাঙ্ক দলিল হিসেবে কাজ করে নিচে কোনটি, এমসিকিউ। তখন এই 6টা অপশন জানা থাকলে আপনার 4টে এমসিকিউ দেখলে অটোমেটিক আপনি পারবেন। সবাই পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা এখন সরাসরি চলে যাব এই আইনের আপনার এই 14 ধারা। 14 ধারায় কি বলছে ভাই? 14 ধারায় আপনাকে বলতেছে যে ক্ষতিপূরণটা কে পাবে। মানে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ যে এই যে যে বাল্য বিয়ে হচ্ছে, এই বাল্য বিয়ের ক্ষতিপূরণটা বেসিক্যালি কে পাবে, সেই পাবেটা কিটা, সেই কথা আপনাকে বলতেছে এই আইনের 13 ধারায়। বলতেছে যে এই আইনে আরোপিত অর্থদণ্ড হতে প্রাপ্ত অর্থদণ্ড ক্ষতিগ্রস্ত পক্ষকে প্রদান করতে হবে। অর্থাৎ কথা কথা বলেন না, এখানে বলতেছে যে এই আইনে যে যে ব্যক্তি ক্ষতিগ্রস্ত তাকে হচ্ছে ক্ষতি, মনে করেন প্রাপ্তবয়স্ক ছেলে যদি অপ্রাপ্তবয়স্ক মেয়ে বিয়ে বিয়ে করে, তাহলে যে ক্ষতিপূরণটা আদায় হবে টাকা অর্থ, সেটা হচ্ছে অপ্রাপ্তবয়স্ক মেয়েকে দিয়ে দিতে হবে, এটাই নিয়ম। আবার প্রাপ্তবয়স্ক মেয়ে যদি অপ্রাপ্তবয়স্ক ছেলেকে বিয়ে করে, সেই ক্ষেত্রে বলতেছে যে ক্ষতিপূরণটা এই ছেলে পক্ষকে দিয়ে দিতে হবে। এখন কথা হচ্ছে যে এই এই প্রাপ্তবয়স্ক আপনার বা অপ্রাপ্তবয়স্ক, মানে দুইজনই অপ্রাপ্তবয়স্ক, সেই ক্ষেত্রে যে ক্ষতিপূরণটা আদায় হবে সেই টাকাটা কোথায় যাবে, এই একটা এমসিকিউ এবছর আসছিল, তো এবছর না সাপ্লিমেন্টারি পরীক্ষা আসছিল। সেই ক্ষেত্রে বলতেছে সরকারি কোষাগারে সেটা আপনাকে জমা হতে হবে। তাহলে 13 ধারাটাকে বুঝছেন? মানে প্রাপ্তবয়স্ক মেয়ে যদি অপ্রাপ্তবয়স্ক মেয়ে মেয়ে বিয়ে করে, ক্ষতিপূরণ পাবে হচ্ছে মেয়ে পক্ষ। আবার মেয়ে যদি প্রাপ্তবয়স্ক হয়, ছেলে যদি অপ্রাপ্তবয়স্ক হয়, তাহলে ক্ষতিপূরণ পাবে হচ্ছে আপনার এই ছেলে পক্ষ। আর ছেলে মেয়ে উভয় যদি অপ্রাপ্তবয়স্ক হয়, সেই ক্ষেত্রে আপনাকে বলতেছে ক্ষতিপূরণটা পাবে হচ্ছে সরকারি কোষাগারে, এই টাকাটা জমা রাখতে হবে। তাহলে আমরা একটু পিছনের দিকে যাই। 6 ধারায় বলতেছে মিথ্যা মামলা, সাথে আপনাকে বলতেছে যে আহ, বাল্য বিবাহ করার শাস্তি। 8-এ আপনাকে বলতেছে অভিভাবকের শাস্তি। 9-এ আপনাকে বলতেছে ঘটকের শাস্তি, সাক্ষীর শাস্তি। 10-এ আপনাকে বলতেছে বাল্য বিবাহের দায় থেকে নিষ্কৃতি। 11-তে আপনাকে বলতেছে বাল্য বিবাহ যে 11-তে বলছে বাল্য বিবাহ যে কাজী পড়াবে কাজীর শাস্তি। 12 ধারাটা খুবই গুরুত্বপূর্ণ যে বয়স প্রমাণের আইনগত দলিল। আর 13 ধারায় আপনাকে বলতেছে যে ক্ষতিপূরণ পাবে কেডা, অর্থাৎ প্রাপ্তবয়স্ক ছেলে অপ্রাপ্তবয়স্ক মেয়ে বিয়ে করলে মেয়ে পক্ষ পাবে, আর মেয়ে পক্ষ প্রাপ্তবয়স্ক হলে ছেলে পক্ষ যদি অপ্রাপ্তবয়স্ক হয় তাহলে ক্ষতিপূরণ ছেলে পক্ষ পাবে। ছেলে মেয়ে উভয় যদি অপ্রাপ্তবয়স্ক হয়, সেই ক্ষেত্রে ক্ষতিপূরণ পাবে হচ্ছে সরকারি কোষাগারে আপনাকে জমা রাখতে হবে। আচ্ছা, 14 ধারাটা আমরা একটু খেয়াল করি বন্ধুরা। 14 ধারায় আপনাকে বলতেছে যে অপরাধের আমলযোগ্যতা, জামিনযোগ্যতা এবং অআপসযোগ্যতা, অর্থাৎ এই আইনের অধীনে অপরাধ আমলযোগ্য হবে, জামিনযোগ্য হবে এবং অআপসযোগ্য হবে। অর্থাৎ বাল্য বিবাহ যেখানে হচ্ছে, এই জায়গায় পুলিশ যাইয়ে বিনা পরোয়ানায় আসামিকে ধরে ফেলতে পারে। আমরা এমনি থেকেই আইন অনুযায়ী জানি যে পুলিশ অফিসার সাধারণত কোনো অপরাধীকে বিনা পরোয়ানায় ধরতে পারে না, হ্যাঁ, মানে আমাদের অযোগ্য অপরাধীকে। কিন্তু বাল্য বিবাহ নিরোধ আইনের প্রত্যেকটা অপরাধ আমলযোগ্য। মনে মনে থাকবে এমসিকিউ, বাল্য বিবাহের প্রত্যেকটা অপরাধ কি আমলযোগ্য। আর একটা বলতেছে কি জামিনযোগ্য, অর্থাৎ জামিন হবে। আর একটা হচ্ছে অআপসযোগ্য, অর্থাৎ এটা আপোষ করা যাবে না। আচ্ছা, 15 ধারা এটা বিচার পদ্ধতি। এখানে মনে রাখবেন যে এই আইনের অধীনে অপরাধের বিচার, এই আইনের অধীনে এই আইনের অধীনে অপরাধের বিচার, এই আইনের অধীনে অপরাধের বিচার কি বলতেছে যে আপনার সিআরপিসি কে পদ্ধতি অনুসরণ করতে হবে আপনার। মানে একটা জিনিস মনে রাখবেন, এই কথা বলেন না, মানে বাংলাদেশে যত মাইনর অ্যাক্ট আছে সব আইনের বিচার তদন্ত তল্লাশির পদ্ধতি সবসময় সিআরপিসি। এটা গুরুত্বপূর্ণ এমসিকিউ পরীক্ষা, এটা আসে যে এই আইনের তল্লাশি কোন আইন অনুযায়ী হবে, সিআরপিসি আইন অনুযায়ী হবে। বিচার কোন আইন অনুযায়ী হবে, সিআরপিসি আইন অনুযায়ী। অর্থাৎ
চোখ বুঝে আন্দাজে না পারলেও মানে আন্দাজে মারি দেবেন যে স্যার উত্তর সঠিক হয়ে যাবে। অর্থাৎ কার্যবিধি আইন অনুসরণ করে হচ্ছে আপনার এই মানে কার্যক্রমটা বেসিক্যালি আপনার করতে হবে। এই কথাটাই বেসিক্যালি আপনার এখানে বলতেছে, এছাড়া তেমন অন্য কিছু আর বলেনি এখানে। আমার কথা কি বুঝছেন? হ্যাঁ, আমার কথা কি বুঝছেন ভাই? আচ্ছা, তাহলে এখানে তেমন আর অন্য কিছু বলে নাই, আশা করি এটা আমরা এটা বুঝছি। কি কারণে যে ওই যে কি কারণে কাজের লাইসেন্স বাতিল হবে এটা পড়ালাম না ভাই? কাজের লাইসেন্স বাতিল হচ্ছে 10-11 ধারায়। কাজী যদি প্রাপ্তবয়স্ক কোন পুরুষের মানে অপ্রাপ্তবয়স্ক নারীর বিয়ে করে বা দুইজন যদি অপ্রাপ্তবয়স্ক কাজীর বিবাহ সম্পাদন করে, সেই ক্ষেত্রে আপনাকে বলতেছে যে এই কাজের লাইসেন্স এবং নিবন্ধকের যে লাইসেন্স এটা হচ্ছে আপনার বাতিল হয়ে যাবে। এটা আপনাকে 11 ধারায় কাজের লাইসেন্স বাতিল, অর্থাৎ মানে মানে বাল্য বিবাহ করাইলে কাজের লাইসেন্স বাতিল। আচ্ছা, 16 ধারা থেকে এমসিকিউ গুরুত্বপূর্ণ। এখানে বলতেছে যে বাল্য বিবাহ নিরোধ আইনে সরজমিনে অনুসন্ধান চালিয়ে কত কার্য দিবসের মধ্যে আপনার তদন্ত শেষ করতে হবে। এমসিকিউটা গুরুত্বপূর্ণ। এখানে আপনাকে বলতেছে যে আপনার এই 30 কার্য দিবসের মধ্যে আপনাকে তদন্ত কার্যক্রম শেষ করে ফেলতে হবে। এটা নোট রাখেন যে এমসি কত কার্য দিবস, 30 কার্য দিবসের মধ্যে তদন্ত শেষ করে ফেলতে হবে। তো 30 কার্য দিবসের মধ্যে যদি তদন্ত শেষ করতে না পারেন, অতিরিক্ত আরো কত কার্য দিবস পাবেন? 15 কার্য দিবসের মধ্যে আপনাকে তদন্ত শেষ করে ফেলতে হবে। ঠিক আছে? আচ্ছা, 17 ধারায় হচ্ছে মোবাইল কোর্টের মাধ্যমে আইন প্রয়োগ, অর্থাৎ এই ধারায় বলতেছে যে এই নাহিদ বাল্য বিবাহ আইনটা সবাই গ্রুপে পিডিএফটা দিয়ে দিও। আচ্ছা, এখানে আপনাকে বলতেছে যে বাল্য বিবাহ আইনে আপাতত অন্য আইনে যাই থাকুক না কেন, এই আইনের অধীনে সংগঠিত অপরাধের ক্ষেত্রে মোবাইল কোর্টের মাধ্যমে আপনাকে এই বিচার কার্যক্রম শেষ করা যাবে বা দণ্ড আরোপ করা যাবে। তফসিলভুক্ত হওয়ার সাপেক্ষে মোবাইল কোর্ট দণ্ড আরোপ করতে পারবে। তাহলে এখানে একটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ যে বাল্য বিবাহ নিরোধ আইনে অপরাধীদের বিচার কোন আইনে করা যাবে? তাহলে মোবাইল কোর্টের মাধ্যমে করা যাবে। শুধুমাত্র বাল্য বিবাহ বললে ভুল হবে, আপনার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনেও কিন্তু মোবাইল কোর্টের মাধ্যমে বিচার করা যায়। বাল্য বিবাহ নিরোধ আইনেও কিন্তু মোবাইল কোর্টের মাধ্যমে বিচার করা যায়। শিশু আইনের অপরাধের মোবাইল কোর্টে বিচার হয় না। আরো কি কি যেন বিষয় আছে, আরো কয়েকটা আইন আছে যে মোবাইল কোর্টের মাধ্যমে বিচার, যেমন ভোক্তা অধিকার আইনের মোবাইল কোর্টের মাধ্যমে বিচার করা যায়। তারপরে ট্রাফিক এই সড়ক পরিবহন আইনে অপরাধীদের বিচার মোবাইল কোর্টের মাধ্যমে করা যায়। এমসিকিউ আসতে পারে যে নিচের কোন অপরাধের বিচার মোবাইল কোর্টের মাধ্যমে করা যায়? তাহলে জুয়ার অপরাধ মোবাইল কোর্টে করা যায়। তারপরে বাল্য বিবাহের অপরাধের বিচার মোবাইল কোর্টে করা যায়। মাদক অপরাধের বিচার মোবাইল কোর্টে করা যায়। সড়ক পরিবহন আইনের অপরাধ মোবাইল কোর্টের মাধ্যমে করা যায়। নারী শিশুর মোবাইল কোর্টে হয় না। নারী শিশু মোবাইল কোর্টে কোন ধারা আন্দাজে, তাই না? নারী শিশু অপরাধের বিচার মোবাইল কোর্টে হয় না, এটা মিথ্যা কথা। আচ্ছা, তাহলে এইটা একটা মনে রাখবেন যে মোবাইল কোর্টের মাধ্যমে বিচার করা যায়। এখন পর্নোগ্রাফি পর্নোগ্রাফি মোবাইল কোর্টে বিচার হয় না। আচ্ছা, 18 ধারা আমরা চলে যাই। হ্যাঁ, ফরমালিন আইনের অপরাধের বিচার মোবাইল কোর্টে আপনাকে করা যায়। আচ্ছা, জুয়া আইনের অপরাধের বিচার মোবাইল কোর্টের মাধ্যমে করা যায়। এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে যে কোন কোন অপরাধের বিচার মোবাইল কোর্টের মাধ্যমে সম্পাদন করা যায়। তখন এইগুলো আপনি লিখবেন যে মানে বাল্য বিবাহ নিরোধ আইনের অপরাধের বিচার মোবাইল কোর্টে করা যায়। তারপরে জুয়া আইনের অপরাধের বিচার মোবাইল কোর্টে করা যায়। মাদক দ্রব্য অপরাধ নিয়ন্ত্রণ 2018-এর অপরাধ মোবাইল কোর্টের মাধ্যমে করা যায়। তারপরে সড়ক পরিবহন আইনের অপরাধগুলো মোবাইল কোর্টের মাধ্যমে করা যায়। জুয়া আইনের অপরাধ মোবাইল কোর্টের মাধ্যমে করা যায়। হ্যাঁ, এরকম প্রশ্ন কিন্তু আসতে পারে, এটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন আমরা চলে যাবো হচ্ছে এই আইনের 18 ধারা। 18 ধারা কিন্তু গুরুত্বপূর্ণ। এই আইনের অধীনে কোনো অপরাধ সংগঠিত হইবার 2 বছরের মধ্যে অভিযোগ দায়ের করা না হইলে আদালত উক্ত অপরাধ আমলে গ্রহণ করবে না। অর্থাৎ বাড়ির পাশে যদি রহিমার বিয়ে বাল্য বিবাহ হইও যায়, তাহলে শয়তানি করিয়ে আর একজন যদি কোর্টে যায় মামলা করে বা অভিযোগ দেয় যে অমুকের মায়ের তো বাল্য বিবাহ হয়ে গেছে, তাহলে এই বাল্য বিবাহ হওয়ার কারণে তার কিন্তু শাস্তির বিধান কিন্তু ওই 7 ধারায় রাখা আছে। অর্থাৎ অভিযোগ বাল্য বিবাহ হওয়ার 2 বছরের মধ্যে যদি আপনার বলা আছে, বাল্য বিবাহ হওয়ার 2 বছরের মধ্যে যদি আপনার কি হয়, 2 বছরের মধ্যে যদি আপনার এই অভিযোগ করা হয়,
সেই ক্ষেত্রে আদালত এটা আমলে গ্রহণ করবে এবং বিচার করতে পারবে। কিন্তু 2 বছর পরে যদি আপনার অভিযোগ করা হয়, সেই ক্ষেত্রে আর এটা আমলে গ্রহণ করা যাবে না। অর্থাৎ এমসিকিউটা গুরুত্বপূর্ণ, যে বাল্য বিবাহ অপরাধের অভিযোগ কত বছরের মধ্যে করতে হয়, ধরে বলেন 2 বছরের মধ্যে কত বছর? 2 বছরের মধ্যে। আচ্ছা, বিশেষ বিধান। প্রশ্ন হতে পারে এভাবে, যে বাল্য বিবাহ কখন অপরাধ না? রিটেনে প্রশ্ন আসতে পারে। এই আইনের দুটো ধারাই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই 12 ধারা এবং 18 ধারা, 19 ধারা। এই 19 ধারাটা রিটেনের জন্য 100% ইম্পর্টেন্ট। দাগায় রাখেন যে বাল্য বিবাহ কখন অপরাধ না। যেমন পর্নোগ্রাফি কখন অপরাধ না। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণের 12 ধারায় দেখেন লেখা আছে যে ধর্মীয় উদ্দেশ্যে বা কোনো শিল্পের কাজে বা কোনো গ্রন্থে যদি আপনার এই মূর্তি, কল্পমূর্তি, ছবি, হ্যাঁ, এগুলো অঙ্কন করা হয়, উপস্থাপন করা হয়, বা ধর্মীয় কাজে উদ্দেশ্যে করা হয়, সেই ক্ষেত্রে এটা পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের 9 ধারা মোতাবেক সেটা বেসিক্যালি কোনো মানে পর্নোগ্রাফি হিসেবে গণ্য হবে, সেটা অপরাধ হবে না। ঠিক তেমনি আমরা তো এত সময় পড়লাম যে বাল্য বিবাহ অপরাধ, কিন্তু বাল্য বিবাহ অপরাধ নয়, এরও কিছু শর্ত দিয়েছে। যে আপনি যদি কম বয়সে বিয়ে করেন, তাহলে এই বয়সে বিয়ে করলে এটা অপরাধ হিসেবে গণ্য হবে না। এই কারণে 1 নম্বরে বলতেছে যে মানে বিশেষ প্রেক্ষাপটে অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তির সর্বোত্তম স্বার্থে। মনে করেন এই মুহূর্তে বিয়ে না করলে ছেলের বড় ক্ষতি হয়ে যাবে, বা এই মুহূর্তে বিয়ে করা মানে জরুরি বা বিশেষ প্রয়োজন, তাহলে এই অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ের সর্বোত্তম স্বার্থে যদি বিয়েটা হয়ে যায়, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এই বাল্য বিবাহ অপরাধ না। মানে এরকম বিষয়টা বুঝাচ্ছে যে এই মেয়েটার কেউ নাই, অনাথ এতিম, ঠিক আছে কিনা। তো এই মুহূর্তে বিয়েটা হলে সে একটা গার্জিয়ান পাচ্ছে, বা সে স্বামীর ঘরে যেতে পারছে, তার তার ভবিষ্যৎ ভালো হবে। তো এইটা বিবেচনা করে যদি বাল্য বিবাহ হয়ে যায়, সেই ক্ষেত্রে এটা কোনো অপরাধ হিসেবে গণ্য হবে না। 2 নম্বরে বলতেছে আদালতের নির্দেশে যদি কোনো বাল্য বিবাহ হয়, সেই ক্ষেত্রে বাল্য বিবাহ এটা কোনো অপরাধ না। এবং 3 নম্বরে বলতেছে পিতামাতা বা প্রযোজ্য ক্ষেত্রে অভিভাবকের সম্মতিক্রমে বিধি দ্বারা নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ ক্রমে বিয়ে সম্পাদন হলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার বাল্য বিবাহ কোনো অপরাধ না। আমি আবার বলি, 1 নম্বর হচ্ছে বিশেষ প্রেক্ষাপটে অপ্রাপ্ত বয়স্কদের সর্বোত্তম স্বার্থে বাল্য বিবাহ হলে সেটা কোনো অপরাধ না। 2 নম্বর হচ্ছে আদালতের নির্দেশে বাল্য বিবাহ হলে সেটা কোনো অপরাধ না। 3 নম্বর হচ্ছে পিতামাতা বা প্রযোজ্য ক্ষেত্রে অভিভাবকের সর্বোত্তম স্বার্থে, হ্যাঁ, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে যদি বাল্য বিবাহ হয়, সেক্ষেত্রে কোনো অপরাধ না। মানে ওই যে মানে এমনি বোঝানোর জন্য বলতেছি, যে আমার বলে না যে আমার একটা মাত্র ছেলে, এই মুহূর্তে আমি আমার ছেলের বউরে দেখতে চাচ্ছি, ছেলের বিয়ে দিয়ে দিছি, ঠিক আছে কিনা, মৃত্যু সজ্জায় শ্বশুর, এরকম ঘটনা কিন্তু ঘটে। অর্থাৎ পিতামাতার এই সর্বোত্তম ইয়াতে এই বিয়ে যদি হয়ে যায়, সেক্ষেত্রে বেসিক্যালি এটা কোনো অপরাধ হিসেবে গণ্য হবে না। তাহলে আমি একটু পিছনের দিকে যাই বন্ধুরা। আজকে আমরা দেখলাম, আমরা কিন্তু আরো আইন পড়াবো, ক্লাস থেকে বের হইেন না প্লিজ। আমরা এখানে দেখতেছি যে 4 ধারায় হচ্ছে বাল্য বিবাহ প্রতিরোধ কমিটি গঠন করা যাবে, এবং এই 4 ধারায় বেসিক্যালি আপনাকে বলতেছে যে থানার ওসি একজন সদস্য হিসেবে কাজ করবে। আর 5 ধারায় আপনাকে বলতেছে যে বাল্য বিবাহ প্রতিরোধ কল্পে তারা হচ্ছে কাজকর্মগুলো বেসিক্যালি এখানে তারা করবে। আর এই 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 যদি এই নিষেধাজ্ঞা কেউ অমান্য করে, 5 ধারায় শাস্তি। আর 6 ধারায় আপনাকে বলতেছে বাল্য বিবাহের জন্য মিথ্যা অভিযোগ করার শাস্তি 6 ধারা। 7 ধারায় আপনাকে বলছে বাল্য বিবাহ করার শাস্তি 7 ধারা। 8 ধারা হচ্ছে পিতা মাতা যদি বাল্য বিবাহ করায়, 8 ধারায় শাস্তি। 9 ধারায় আপনাকে বলতেছে বাল্য বিবাহ সম্পাদন কাজের শাস্তি 9 ধারা। 10 ধারা হচ্ছে বাল্য বিবাহ যদি বন্ধ করে বা বাল্য বিবাহ যদি ভবিষ্যতে না করে, এই শর্তে অভিযোগের দায় থেকে নিষ্কৃতি দেওয়া যাবে। 11 ধারায় আপনাকে বলতেছে বাল্য বিবাহ নিবন্ধনের শাস্তি। 12 ধারায় বলতেছে বয়স প্রমাণের দলিল, অর্থাৎ কোন কোন দলিলগুলো বয়স প্রমাণ হিসেবে কাজ করবে। 1 নম্বরে হচ্ছে আপনার জাতীয় পরিচয়, জন্ম নিবন্ধন পত্র, জাতীয় পরিচয় পত্র, প্রাইমারি স্কুল সার্টিফিকেট, জুনিয়র স্কুল সার্টিফিকেট, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। আর একটা বলতেছে মানে পাসপোর্ট। এগুলো হচ্ছে আইনগত দলিল হিসেবে আপনার বয়স প্রমাণ হিসেবে কাজ করবে। আর 13 ধারায় আপনাকে বলতেছে যে আপনার এই ক্ষতিপূরণটা পাবে কিনা। 14 ধারায় আপনাকে বলতেছে অপরাধটি আমলযোগ্য, জামিনযোগ্য এবং আপোষের অযোগ্য। আর 17 ধারায় আপনাকে বলতেছে মোবাইল কোর্টের মাধ্যমে এই অপরাধের বিচার করা যাবে। 18 ধারায় বলতেছে 2 বছরের মধ্যে যদি অপরাধ মানে অভিযোগ না করা হয়, সেক্ষেত্রে অপরাধ আমলে নেওয়া যাবে না। আর 19 ধারায় বলতেছে বয়স এই বাল্য বিবাহ কখন অপরাধ না। 1 নম্বর আছে যে অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ের সর্বোত্তম স্বার্থে আদালতের নির্দেশে। আর একটা হচ্ছে পিতামাতা বা প্রযোজ্য ক্ষেত্রে অভিভাবকের সম্মতিক্রমে বিধি দ্বারা অনন্য পদ্ধতি অনুসরণ করে যদি বাল্য বিবাহ করা হয়,
তাহলে এটা বাল্য বিবাহ অপরাধ হিসেবে গণ্য হবে না। এই হলো বাল্য বিবাহ নিরোধ আইনের আন্তঃপাত্য আলোচনা ছিল। তো এখন আমরা দেখবো বাল্য বিবাহ নিরোধ আইন থেকে কি কি এমসিকিউ হতে পারে, কি কি রিটেনের প্রশ্ন হতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এগুলো আলাদা লিখে রাখছি, একটু বলি শোনেন। প্রশ্ন হতে পারে যে বাল্য বিবাহ নিরোধ আইন কত সালের আইন? 2017 সালের আইন। বাল্য বিবাহ নিরোধ আইন কত নম্বর আইন? 6 নম্বর আইন। বাল্য বিবাহ নিরোধ আইনে প্রাপ্তবয়স্ক অপ্রাপ্তবয়স্ক ছেলেদের বয়স কত? 21 বছর পূর্ণ হয়নি এমন। নারীদের ক্ষেত্রে বয়স কত? 18 বছর পূর্ণ হয়নি হচ্ছে এমন। আচ্ছা, 18 বছর পূর্ণ হয়নি এমন। এবারে বলতেছে, প্রশ্ন হতে পারে যে বাল্য বিবাহ নিরোধে কমিটিতে পুলিশের কোন পদমর্যাদার অফিসার থাকবে? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা থাকবে। বাল্য বিবাহর মিথ্যা অভিযোগের শাস্তি কত ধারা? 6 ধারা। বাল্য বিবাহ যদি কোনো প্রাপ্ত মানে করে কেউ, তার শাস্তি কয় ধারা? তার শাস্তি আছে 7 ধারা। পিতা মাতা তার ছেলে মেয়েরে বাল্য বিবাহ দিলে তার শাস্তি কয় ধারা? 8 ধারা। কাজী বা সাক্ষী দ্বারা বাল্য বিবাহ সম্পাদন পরিচালনা করে, সাক্ষী হয়, তার শাস্তি কয় ধারা? 9 ধারা। নিচের কোন শর্তে বাল্য বিবাহ কারীকে শাস্তির হাত থেকে রক্ষা করা যাবে? 1 নম্বর আছে, সে মুচলেকা দেবে যে সে আর বাল্য বিয়ে করবে না এবং বাল্য বিবাহ বন্ধ করবে নিজ আশপাশ এলাকায়। আচ্ছা, কাজীর শাস্তি কয় ধারা? 11 ধারা। আচ্ছা, এরপরে আমরা বয়স প্রমাণের দলিলের শাস্তি কয় ধারা? 12 ধারা। আচ্ছা, বাল্য বিবাহ নিরোধ আইনে দুই পক্ষ ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণ জমা দিতে হবে কোথায়? সরকারি কোষাগারে। ছেলে পক্ষ অপ্রাপ্ত বয়স্ক হলে ক্ষতিপূরণ পাবে কিনা? ক্ষতিপূরণ পাবে ছেলে পক্ষ। মেয়ে পক্ষ অপ্রাপ্ত বয়স্ক হলে ক্ষতিপূরণ পাবে কিনা? ক্ষতিপূরণ পাবে হচ্ছে মেয়ে পক্ষ। আচ্ছা, বাল্য বিবাহ নিরোধ আইন অনুযায়ী নিচের কোন বাক্যটি সঠিক? এটা হচ্ছে অপরাধটি আমলযোগ্য, অপরাধটি জামিনযোগ্য, অপরাধটি অপরাধযোগ্য, উপরের সবগুলো। সঠিক অ্যান্সার হচ্ছে উপরের সবগুলো। এখান থেকে এমসিকিউ আসতে পারে, বাল্য বিবাহ নিরোধ আইনে অপরাধের বিচার কোন পদ্ধতি অনুসরণ করতে হবে? এটা হচ্ছে আপনার কার্যবিধির পদ্ধতি অনুসরণ করতে হবে। এখান থেকে এমসিকিউ আসতে পারে যে বাল্য বিবাহ নিরোধ আইন অনুযায়ী কত কার্য দিবসের মধ্যে তদন্ত শেষ করতে হবে? এটা হচ্ছে 30 কার্য দিবস। 30 কার্য দিবসের মধ্যে না পারলে কত কার্য দিবস? 15 কার্য দিবস। বাল্য বিবাহ নিরোধ আইনে অপরাধের বিচার নিচের কোন আইনে করা যাবে? এমসিকিউ, এটা হচ্ছে মোবাইল কোর্টের আইনের মাধ্যমে করা যাবে। মোবাইল কোর্ট আইন কত সালের আইন? 2009 সালের আইন। আচ্ছা, বাল্য বিবাহ নিরোধ আইন অনুসারে বলা হচ্ছে যে আপনার কত বছরের মধ্যে অভিযোগ করলে অপরাধ আমলে গ্রহণ করবে? 2 বছরের মধ্যে। 2 বছরের পর হলে আর আমলে গ্রহণ করা যাবে না। বাল্য বিবাহ নিরোধ আইন অনুযায়ী নিচের কোন ক্ষেত্রে বাল্য বিবাহ অপরাধ না? এটা হচ্ছে অপ্রাপ্ত বয়স্কদের সর্বোত্তম স্বার্থে বাল্য বিবাহ হলে অপরাধ না। আদালতের নির্দেশে বাল্য বিবাহ হলে সেটা কোনো অপরাধ না। পিতা মাতা বা প্রযোজ্য ক্ষেত্রে অভিভাবকের সম্মতিক্রমে যদি বাল্য বিবাহ হয়, সেক্ষেত্রে হচ্ছে আপনার বাল্য বিবাহ অপরাধ না। এই হলো হচ্ছে বাল্য বিবাহ সম্পর্কে আদ্যপান্ত আলোচনা। এখানে তেমন কোনো কঠিন কিছু না। দুটো ধারা তোমরা মনে রাখবা, সেটা হচ্ছে 12 ধারা এবং হচ্ছে আপনার 18 এবং 19। 12 ধারায় বলছে বয়স প্রমাণের দলিল, 18তে বলতেছে অভিযোগ আমলে গ্রহণের সময়সীমা, আর একটা বলতেছে যে আপনার 19-এ বলতেছে যে বাল্য বিবাহ কোন ক্ষেত্রে অপরাধ না। আমাকে কি বুঝতে পারছেন আপনারা ভাই? ক্লাসটা কি ভালো লাগলো না? এই বাল্য বিবাহটা কালকে সকালে এমসিকিউ বা ক্লাসটা শুনবেন, দেখবেন এই ধারাগুলো ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে আমাদের। ঠিক আছে, এখন আমরা পড়বো হচ্ছে সরকারি চাকরি আইন।